আচ্ছা, আজকে দেখব হচ্ছে জাভা ল্যাব কোড 9, যেখানে 4টা পার্ট আছে। তো ট্রাই করব এই ক্লাসে 4টা পার্টই শেষ করার। তো এখানে ফার্স্ট অফ অল প্রথম পার্টে যে কোডটা দেওয়া আছে এটা সিম্পল কোড। এখানে জাস্ট দেখানো হয়েছে কীভাবে ব্লকগুলো এক্সিকিউট হয়, স্ট্যাটিক এক্সিকিউট হয় কখন, নন স্ট্যাটিক কীভাবে এক্সিকিউট করতে হয়, বা কোনটার পরে কোনটা হবে, এগুলাই মূলত এখানে দেখানো হয়েছে। তো এই কোডে কী করা হয়েছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, যে ক্লাস এ নামে একটা ক্লাস, যার মধ্যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে আই, যেটার ভ্যালু 10 দেওয়া হয়েছে শুরুতেই। একটা স্ট্যাটিক ব্লক যেখানে প্রিন্ট করা হয়েছে স্ট্যাটিক ব্লক B1, একটা জাস্ট ইনিশিয়ালাইজার ব্লক, এটা কোনো স্ট্যাটিক না, এটা নর্মাল ব্লক, যেখানে B2 দেওয়া হয়েছে নর্মাল ব্লক। আরেকটা স্ট্যাটিক ব্লক আছে যেখানে B3 প্রিন্ট করা হয়েছে। একটা স্ট্যাটিক মেথড আছে যেখানে এটা প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, তো প্রথমে স্ট্যাটিক কি আর নন স্ট্যাটিক কি। স্ট্যাটিক হচ্ছে একটা ক্লাসের মধ্যে স্ট্যাটিক ভেরিয়েবল বা স্ট্যাটিক মেথড হচ্ছে সেই জিনিসগুলা যেগুলাকে অ্যাক্সেস করতে আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগে না। নর্মালি কি করতে হয়, একটা ক্লাসের সব কিছুকে অ্যাক্সেস করতে কি আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগে। আমরা অনেক আগে এগুলো পড়ে আসছি। বাট স্ট্যাটিকের ক্ষেত্রে কি হয়, আমাদের অবজেক্ট ক্রিয়েট করা লাগে না, আমরা সরাসরি কল করতে পারি। মানে কল না করলে চলবে এমন না, মানে সরাসরি আমরা কল করে নিয়ে আসতে পারি আমাদের অবজেক্ট ক্রিয়েট ছাড়াই। তো আর এখানেও একটা স্ট্যাটিক, মানে আমাদের মেইন ক্লাসের এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা রান করব, সেখানেও একটা স্ট্যাটিক ব্লক দেওয়া আছে। তো এইখানে স্ট্যাটিক ব্লক প্রিন্ট করা হয়েছে, আর এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস যেখানে থেকে আমাদের কোড শুরু হয়। তো এইখানে প্রিন্ট করা হয়েছে মেইন স্টার্স, তারপরে এখানে মেইন এন্ডস, এখানে ভিতরে এগুলো আমরা আনকমেন্ট করে দেখব। তো ফার্স্ট অফ অল, আচ্ছা আগেই রান্না করি, আগে দেখি এখানে কি হবে। আমরা যদি কোডটা রান করি, কোডটা স্টার্ট হবে কোন ক্লাস থেকে। বাই ডিফল্ট কি আমাদের যেই মানে ফাইলের নাম যেটা, সেই নামের ক্লাস থেকে এক্সিকিউট শুরু হয়। তো এই ক্লাসে আসলো, এইটা কি আমাদের একটা মেথড না, স্ট্যাটিক মেথড, ঠিক আছে। তো মেথডে আসার আগে সব ব্লকগুলা ক্লোজ করা, মানে শেষ করে তারপরে আসবে। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, যত স্ট্যাটিক ব্লক থাকে একটা ক্লাসে, যতগুলো স্ট্যাটিক ব্লক থাকে সেইগুলা অনলি ওয়ান একবারই এক্সিকিউট হয়, ওইগুলা আর সেকেন্ডবার প্রিন্ট হবে না। আমি যতবারই রান দিই না কেন, যতবারই কল দিই না কেন, এইটা একবারই প্রিন্ট হবে, এইগুলা একবারই প্রিন্ট হবে, একাধিকবার প্রিন্ট হবে না। আর নন স্ট্যাটিক যেগুলা, সেইগুলা প্রত্যেক অবজেক্ট কলে এক একবার প্রিন্ট হতেই পারে, যতবার কল দিব ততবার প্রিন্ট হতে পারে। বাট স্ট্যাটিকগুলা একবারই প্রিন্ট হবে, স্ট্যাটিক ব্লক যেগুলো আর কি, মেথড না কিন্তু স্ট্যাটিক মেথডও আমরা মেথড যতবার কল দিব ততবার প্রিন্ট হবে, বাট স্ট্যাটিক ব্লক অনলি ওয়ান, একবারই প্রিন্ট হবে। আচ্ছা, আমরা তাহলে ফ্লো দেখি। ফার্স্ট অফ অল এই ক্লাস থেকে, এই ক্লাসে ঢুকবে প্রথমে কোড, তো প্রথমে দেখবে স্ট্যাটিক ব্লক, তাইলে এইটা প্রথমে প্রিন্ট করবে। এইবার মেইন মেথডে আসলো, এখানে এসে প্রথমে কি দেখলো, মেইন স্টার্টস, এটা প্রিন্ট করবে, আর এরপরে কি আছে মেইন এন্ডস, এইটা প্রিন্ট করবে। আমরা তো এই ক্লাসকে এখনও কলই করি নাই, সো এই ক্লাসের কোনো কিছুই হবে না। কল করা মানে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা না, অর্থাৎ এই ক্লাসের কোনো কিছু আমি সরাসরি এখন যদি অ্যাক্সেস করতে চাই, তখন কিন্তু আর অবজেক্ট ক্রিয়েট করা হবে না, আমি জাস্ট a.i লিখলেও চলবে, ঠিক আছে। তো আমি যেহেতু ওই ক্লাসে এখন হাতই দিই নেই, তো নর্মালি আমার এই তিনটা জিনিস প্রিন্ট হয়েছে এখানে যা আছে। তো এখন স্ট্যাটিক দিয়ে কী লাভ দেখি। এখানে io.print a.i, এই যে আমরা কি এই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করছি এখনও। অবজেক্ট ক্রিয়েট বলতে কি, এই যে আমরা যে শিখে আসছি লাইক এ সমান নিউ এগুলো, আমি কি এগুলো এখনও ক্রিয়েট করছি? এমন কিছু কিন্তু এখনও ক্রিয়েট করিনি। নর্মালি কি আমরা ক্রিয়েট করার আগে তো এখানে কিছুই করতে পারি না, এটা যা একটা টেমপ্লেটের মতো, আমাদের অবজেক্ট ক্রিয়েট করে নিতে হয় অ্যাক্সেস করতে গেলে। বাট এই স্ট্যাটিকগুলো আমি এমনিতেই অ্যাক্সেস করতে পারি, আমার কোনো অবজেক্ট লাগবে না। আমি যে a.i যদি আমি প্রিন্ট করি, তাইলে আচ্ছা এখানে প্রিন্ট ln দিই, এইটা যদি আমি প্রিন্ট করি, তাইলে এই যে এখানে 10 তো প্রিন্ট হচ্ছে, আরও কিছু হচ্ছে, কিন্তু শুধু যে 10 এখানে আসবে তা না,
এখানে আরও কিছু আসলো, ক্যান আসলো, সেগুলো দেখি আমরা। আমি যখন a.i-কে কল দিছি তখন কি এই ক্লাসের মধ্যে কলটা গেছে না? তার মানে কি এই ক্লাসটা এক্সিকিউট হচ্ছে, মানে এই ক্লাসের কিছু একটা এক্সিকিউট হওয়া মানে কি এই ক্লাসটা অ্যাক্টিভ হয়েছে। আর এই ক্লাস অ্যাক্টিভ হওয়া মানে কি এর মধ্যে যতগুলো স্ট্যাটিক আছে সেইগুলো এক্সিকিউট হয়ে যাবে। স্ট্যাটিক মানে তো আমার কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, ওই ক্লাসে কিছু একটা কল হলে ওই ক্লাসের মধ্যে আমরা কোনো কাজ শুরু করলেই সবগুলো স্ট্যাটিক এক্সিকিউট হয়ে যাবে। তো যার কারণে আমি তো 10 প্রিন্ট করতে দিলাম, তো এইখানে সে 10 খুঁজতে এসে আগে কী করলো, এখানে 10 তো পাইছে, বাট তার আগে দেখবে কোন কোন স্ট্যাটিক ব্লক আছে, এই ব্লকগুলো আগে এক্সিকিউট হয়ে যায়। তাহলে প্রথমে কী যে স্ট্যাটিক ব্লক B1টা পাইছে, এটা প্রিন্ট করছে। স্ট্যাটিক ব্লক B3 পাইছে, এটা প্রিন্ট করছে। আর কোনো স্ট্যাটিক ব্লক নেই, এটা কিন্তু নর্মাল ব্লক। নর্মাল ব্লক তো আমাদের কি ক্লাস অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া এটা রান হতে পারবে না, সো এটা কিছুই হয় নাই, এটা প্রিন্টও হয় নাই। তো এখানে স্ট্যাটিক ব্লকগুলো শেষ। আর স্ট্যাটিক ভেরিয়েবল তো 10, সেইটা এখন কি সেইটা এখন এখানে আসছে এবং সে প্রিন্ট হয়েছে 10। এরপরে মেইন এন্ডস, এতটুকু বোঝা গেছে। এবার আমরা যদি মানে স্যার যে লাইনটা করছে আর কি, আচ্ছা আমরা এটা বাদ দিই। এখানে স্যারের কোড অনুযায়ী কী করছে, একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। একটা অবজেক্ট যদি ক্রিয়েট করি তাহলে কি হয়, একটা অবজেক্ট ক্রিয়েট করা মানে সেই ক্লাসের নন স্ট্যাটিক যারা আছে তারা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। অবজেক্ট ক্রিয়েট ছাড়া স্ট্যাটিকগুলো অলরেডি অ্যাক্টিভ থাকে, অবজেক্ট ক্রিয়েট করি বা না করি, বাট নন স্ট্যাটিকগুলো অবজেক্ট ক্রিয়েট করার পরেই কার্যকরী হয়, অ্যাক্টিভ হয়, ঠিক আছে। তো এই যে নিউ এ যখন আমি কল করছি তার মানে কি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি এই এর মধ্যে, এ নামে। তার মানে এইখানে এখন এই যে এটা এখন এক্সিকিউট হবে, কারণ এইটা এখন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। আর অবজেক্ট ক্রিয়েট করলে এখানে যত ইনিশিয়ালাইজার ব্লক আছে ওইগুলো আগে এক্সিকিউট হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখন রান করি ওই নর্মাল ব্লকটাও রান হবে। নর্মাল ব্লক এই যে আচ্ছা 2বার রান হয়েছে কেন, এটার কারণে একটা অফ করে দিই। এই যে প্রথমে B1 স্ট্যাটিক ব্লক B1 স্ট্যাটিক ব্লক B3, এরপরে নর্মাল ব্লক প্রিন্ট হয়েছে। তার মানে কি স্ট্যাটিকগুলো আগে এক্সিকিউট হয়ে যায়, এরপরে কী হয়েছে, এরপরে আমার যে অবজেক্ট ক্রিয়েটের কারণে যেটা আসার কথা এইটা আসছে। এখন কথা হচ্ছে আমি যদি আরেকটা নিউ এ করি, আরেকটা নিউ এ করা মানে কি আমি আবারও অবজেক্ট কল করছি, আবারও অবজেক্ট কল করা মানে কি পুরা ক্লাসটারই তো কল করা, তাই না। এখন এই ক্লাসে তো এই যে স্ট্যাটিকগুলো আছে, তার মানে কি স্ট্যাটিকগুলো আবার প্রিন্ট হবে, কোনোভাবেই না। স্ট্যাটিকগুলো একবারই প্রিন্ট হয়, অর্থাৎ এই যে স্ট্যাটিক ব্লক B1 আর B3 এইটা ওই যে একবার প্রিন্ট হয়েছিল ওই একটাই থাকবে, কিন্তু নর্মাল ব্লক 2বার প্রিন্ট হয়েছে। কারণ কি ফার্স্ট নিউ এর সময় এটা একবার এক্সিকিউট হয়েছে, আবার যখন নতুন করে নিউ এ তৈরি করছি তখন কি আবার এটা এক্সিকিউট হয়েছে। এইগুলাতে আর যাবে না, মানে মেথডে যাবে যদি আমি কল দিই। নর্মাল যে স্ট্যাটিক ব্লকগুলো আছে এগুলাতে আর যাবে না, একবারই প্রিন্ট করছে তো ওইগুলোর কাজ শেষ। আর যদি আমি এই স্ট্যাটিক মেথডটাকে অ্যাক্সেস করতে চাই সেটাও আমরা কি করতে পারি, কোনো অবজেক্ট ক্রিয়েটের আগেই, অর্থাৎ a.m আমি কি এইটার আগে তো কোনো অবজেক্ট ক্রিয়েট করি নেই, বাট তাও কি করতে পারবো আমি কল দিতে পারবো। আর ওইটা কল দেওয়া মানে কি আমার ওইগুলোও এক্সিকিউট হবে। আমি কল দিছি শুরুতে কি ওই মেথডটা কল দিছি, বাট শুরুতে কি মেথড প্রিন্ট হয়েছে, আগে স্ট্যাটিক ব্লক প্রিন্ট হবে, এরপরে আমার সেই মেথড প্রিন্ট হবে। মেথড প্রিন্ট হয়েছে, এরপরে আমাদের এই যে নিউ এ এগুলাতে আসছে 2বারের কারণে 2টা নর্মাল ব্লক প্রিন্ট হয়েছে, আর লাস্টে মেইন ইন্টস হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আর স্যার এখানে যেটা করছে যদি 2টা সেম লাইন প্রিন্ট করছে, এই যে এখানে a.i প্রিন্ট করছে। তো a.i প্রিন্ট করলে কি আয়ের ভ্যালু তো 10 আছে, সো a.i এর ভ্যালু 10 প্রিন্ট হবে। আমি যদি এখন রান করি তো এই যে স্ট্যাটিক ব্লক 2টা আগে প্রিন্ট, নর্মাল ব্লক 2বার প্রিন্ট, এরপরে a.i এর ভ্যালু 10। আর স্যার লাস্টে a.m করছে, তো এখানে জাস্ট ওই মেথডটা এক্সট্রা অ্যাড হবে, স্ট্যাটিক m এক্সট্রা প্রিন্ট হয়েছে। এতটুকুই, জাস্ট এখানে আর কিছুই নাই। জাস্ট কোনটার পরে কোনটা বা কার অ্যাক্সেস কখন করা যাবে এইখানে এতটুকু জাস্ট একটা ধারণা দিছে যে একটা ক্লাসের মধ্যে স্ট্যাটিক যেগুলো থাকে স্ট্যাটিক ব্লকগুলো আগে এক্সিকিউট হয়। স্ট্যাটিকগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের কি কোনো অবজেক্ট ক্রিয়েট করা ম্যান্ডেটরি না, করলেও চলবে না করলেও চলবে। আর নর্মাল ব্লক বা নন স্ট্যাটিক যেগুলো সেইগুলোর জন্য আমাদের অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, এবং যতবার অবজেক্ট ক্রিয়েট করব ততবারই কি এইগুলা প্রিন্ট হইতে পারে, সব কাজ হইতে পারে। বাট স্ট্যাটিক ব্লক যেগুলা সেইগুলো মাত্র একবারই এক্সিকিউট হবে, অবজেক্ট ক্রিয়েট করা হোক বা না হোক একবারই এক্সিকিউট হইতে পারে। আর স্ট্যাটিক মেথড নর্মাল মেথডের মতোই
যতবার আমি মেথড কল করব ততবারই কি প্রিন্ট হবে। তো জাভা পার্ট মানে ল্যাব 9-এর পার্ট 1-এ এটাই ছিল। পার্ট 2-তে যাই এবার। আচ্ছা, পার্ট 2-এ আমি এগুলো অ্যাড করছি, এগুলা বাদ। আচ্ছা, এইখানেও স্ট্যাটিক নন স্ট্যাটিকের আরও কিছু জিনিস নিয়ে ধারণা দেওয়া হয়েছে, যদিও এগুলোর টুকটাক জিনিস আমরা স্লাইড 6-7-এ পড়ে আসছি। আচ্ছা, এইখানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, যেই ক্লাসের মধ্যে একটা স্ট্যাটিক ব্লক আছে যার মধ্যে কি i = 30 দেয়া। এখানে i দিয়ে দিল সরাসরি 30, কোনো ডেটা টাইপ দেয় নাই, এখানে ইন্টিজার বা ফ্লোট ডাবল কোনো কিছুই দেয় নাই, তাও কেন ইরর না? কারণ এই ক্লাসের মধ্যে কোথাও না কোথাও কি ইন্ট i ডিক্লেয়ার করা আছে। তো আমরা কি পড়ছিলাম যে একটা ক্লাসে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর মধ্যে বা এইসব ব্লকের মধ্যে যে কোনো এক জায়গায় যদি ইন্টিজার মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে, তার আগেও আমরা কি ভ্যালু অ্যাসাইনের পারমিশন দেওয়া হয়, বাট কোনো মানে শুধুমাত্র অ্যাসাইনই করা যাবে, বাট কোনো অপারেশন চালানো যাবে না। লাইক আমি যদি এখানে i++ দেই, তাইলে এখানে ইরর দিবে। আমরা শুধুমাত্র সেটাকে মানে একটা ভ্যালু বসাইতে পারি, অ্যাসাইন করতে পারি, বাট এগুলোরে ইউজ করতে পারি না। ইউজ করতে পারবো কখন? যদি এইটা উপরে থাকতো, তাইলে যদি শুরুতে থাকে, অর্থাৎ এই ডিক্লারেশনের পরে অ্যাকচুয়াল যেখানে ডিক্লেয়ার হচ্ছে তার পরবর্তীতে সব অপারেশন ভ্যালিড, কিন্তু ডিক্লেয়ারের আগে শুধুমাত্র কি অ্যাসাইনই ভ্যালিড, কোনো অপারেশন ভ্যালিড না। তো এটা ইরর দিবে। তো যার কারণে এটা ইরর, এইভাবে করা যাবে না। অপারেশন করতে হলে আমাদের মাস্ট কি তার আগেই থাকতে হবে। এখানে এটা কিন্তু একটা নর্মাল ব্লক, তাহলে কি অবজেক্ট ক্রিয়েট ছাড়া এটা হবে? অবজেক্ট ক্রিয়েট ছাড়া এটা হবে না। অর্থাৎ i = 30 হবে কখন? যখন অবজেক্ট ক্রিয়েট করা হবে তখনই, তার আগে না। আচ্ছা, এখানে কি i = 30 ছিল? আই গেস এখানে i = 20 দিলে বেটার, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আচ্ছা এটা কেন ইরর? কারণ k = 20 দেয়া যাইতো কখন? যদি কোথাও না কোথাও ইন্টিজারকে থাকতো, বাট ইন্টিজার কে তো কোথাও নেই, যার কারণে এইটা না মানে হবে না। বাট যদি ইন্টিজারকে আচ্ছা 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 এখানে তাহলে আরেকটা জিনিস, শুধু ইন্টিজার কে হইলে কি একটা স্ট্যাটিক ব্লকের মধ্যে এইটা অ্যাসাইন করা যাবে না, কারণ এইটা তো নন স্ট্যাটিক, এইটা নন স্ট্যাটিক, তাহলে এইটা পাইতে হলে কি আমার অবজেক্ট ক্রিয়েট করাই লাগবে। তাহলে অবজেক্ট ক্রিয়েট না করলে তো এই ভেরিয়েবলটা অ্যাক্টিভই হবে না, এই ডেটা টাইপটা মানে এই ডিক্লারেশনটাই অ্যাক্টিভ হবে না। তাইলে তো আমি একটা স্ট্যাটিক ব্লকের মধ্যে এটা রাখতে পারবো না, কারণ এইটা তো এক্সিকিউট হয়ে যাবে। সো আমি যদি এখানে স্ট্যাটিক দেই, তাইলে এটা ইরর হবে না, নাইলে ইরর হবে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি যদি স্ট্যাটিক ব্লক না দিয়ে নর্মাল ব্লক দিই, তাইলে আর ইরর দিবে না, কারণ নর্মাল ব্লক কি অবজেক্ট ক্রিয়েটের পরেই এক্সিকিউট হবে, আর অবজেক্ট ক্রিয়েট হইলে কি ইন্টিজারকে এইটাও অ্যাক্টিভ হয়ে যাবে। সো তখন আর ইরর দিবে না। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে তো এখানেও স্যার এগুলোও দেখাইছে, মানে এটা কি অবশ্যই ভ্যালিড, কারণ কি ইন্টিজার i তো আমার উপরে আছে, আর এটা একটা নর্মাল ব্লক, নর্মাল ব্লকে তো এমনিতেও এক্সিকিউট হবে, কারণ এটা অবজেক্ট ক্রিয়েটের পরেই হচ্ছে, তো অপারেশন ভ্যালিড। এইখানে এইটা ভ্যালিড, ভ্যালিড কারণ কি ইন্টিজার i কি স্ট্যাটিক, স্ট্যাটিক মানে কি ওর জন্য তো আর অবজেক্ট লাগবে না, এমনিতেই ওইটা ডিক্লেয়ার অবশ্যই শুরু থেকে কি ডিক্লেয়ার থাকবে। তো তারপরে আমরা স্ট্যাটিকের মধ্যে ইনক্রিজও করতে পারবো, কারণ এটা অলরেডি কি অবজেক্ট ক্রিয়েট ছাড়াও অ্যাক্টিভ আছে। কিন্তু এইটা ইরর দিবে, এইটা ইরর দিবে কেন? ইন্টিজার যে এইটা তো কোনো কি স্ট্যাটিক না, এটা নন স্ট্যাটিক। তো এই ইন্টিজার যে অ্যাক্টিভ হওয়ার জন্য কি আমাদের অবজেক্ট লাগবে, কিন্তু এই স্ট্যাটিক ব্লক এইটা এক্সিকিউট হওয়ার জন্য কিন্তু অবজেক্ট লাগবে না। তো যখন এইটা এক্সিকিউট হবে অবজেক্ট ছাড়া, সে তো জেকে পাবেই না, কারণ যেহেতু নন স্ট্যাটিক, সো যার কারণে এটা ইরর দিবে। ইন্টিজার i এটা তো ইরর দিবে, কারণ অলরেডি একবার i আছে, আবারও i দিচ্ছি, এটা তো ইরর দিবেই। তো এরপর একটা নর্মাল মেথড আছে, স্ট্যাটিক না মানে নন স্ট্যাটিক মেথড আছে,
যেখানে আই আর জে এর মান প্রিন্ট করা হয়েছে, যদিও যেটা আমি পরে বসাইছি। আচ্ছা, এরপরে কি আছে, একটা স্ট্যাটিক মেথড আছে। স্ট্যাটিক মেথড মানে কি, এটাকে অ্যাক্সেস করতে আমাদের কোনো অবজেক্ট লাগবে না। তো এখানে আয়ের মান প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, এইখানে একটা ইরর শো করছে। ইরর কেন, ওয়াই ইরর? কারণ এই মেথডটা স্ট্যাটিক। তো এই স্ট্যাটিক মেথডকে কল দিতে আমার তো কোনো অবজেক্ট লাগবে না। তো যেই মেথডকে কল দিতে আমার অবজেক্টই লাগবে না, তাইলে তার মধ্যে এমন জিনিস আমি কিভাবে রাখবো যাকে পাইতে হলে আমার অবজেক্ট কল লাগবে। অর্থাৎ এই যে এইটা তো আমার অবজেক্ট কল ছাড়া কি অ্যাক্টিভ হবেই না। তাইলে অবজেক্ট কল ছাড়া যেটা অ্যাক্টিভ হবে না সেটাকে আমি অবজেক্ট কল ছাড়া জিনিসের মধ্যে রাখতে পারবো না, কারণ তখন সে খুঁজে পাবে না এটাকে। এখানেও ইরর কেন, কারণ এই যে এম, অর্থাৎ এখান থেকে কি ওই মেথডটাকে কল দেওয়া হয়েছে না, এইটা কি আমার নন স্ট্যাটিক মেথড। তাইলে এই স্ট্যাটিক মেথডটা তো এক্সিকিউট হয়ে যাবে কি অবজেক্ট ছাড়াই, কিন্তু এই এম মেথডটা এইটা তো এই নন স্ট্যাটিক মেথড, সো এইটা কি অবজেক্ট ছাড়া এক্সিকিউট হতে পারবে না। তো আমি এইখান থেকে কল দেওয়া মানে তো ভুল, কারণ এটা তো এখনও এক্সিস্টই করে না। আমার আগে অবজেক্ট ক্রিয়েট লাগবে এটা কল হওয়ার জন্য। সো একটা স্ট্যাটিকের মধ্যে থেকে আমরা নন স্ট্যাটিক কিছুকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? একটা স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিক কিছুকে কল করা যায় না অবজেক্ট ক্রিয়েট ছাড়া, যেহেতু এটা হয় না, ঠিক আছে? যে নন স্ট্যাটিক মেথড এম ক্যানট বি রেফার্ড ফ্রম স্ট্যাটিক। এবার আমরা মেইন ক্লাসে যাই। মেইন ক্লাসে কী করা হয়েছে, শুরুতেই a.m2 কোনো অবজেক্ট ছাড়াই কেমনে আমরা মেথডকে কল দিলাম, কারণ এটা একটা স্ট্যাটিক মেথড। আর স্ট্যাটিক মেথড মানে আমি যখন a.m2কে কল দিছি, শুরুতে কি হয়েছে, এই ক্লাসে আসছে কোনো অবজেক্ট ক্রিয়েট করেনি, ঠিক আছে, বাট সব স্ট্যাটিকগুলো কি এক্সিকিউট হইতে পারবে। তো প্রথমেই কি স্ট্যাটিক আয়ের ভ্যালু এখন কত আছে, আয়ের ভ্যালুর ফ্লোগুলা বুঝতে হবে। অর্থাৎ আই এখন কত আছে, 20 আছে, কারণ প্রথম তো স্ট্যাটিকগুলো অর্থাৎ অর্ডার অনুযায়ী যায়, সিরিয়ালি যায়। তো প্রথমে আয়ের ভ্যালু আছে 20, এটার মধ্যে তো যাবে না কারণ এটা তো নন স্ট্যাটিক, তো অবজেক্টই তো আমি এখনও কল করিনি, সো এটা হবে না। এবার স্ট্যাটিক ইন্ট আই সমান কত, 10। তাহলে আই সমান তো 20 ছিল, এখন হয়ে গেছে কত, 10। ফ্লোতে যারা লাস্টে পাবে সেটাই তো ভ্যালু থাকবে, আয়ের ভ্যালু এখন আছে 10। এরপরে কি আর স্ট্যাটিক কিছু আছে, মানে স্ট্যাটিক ব্লক তো আর নাই, আমরা তো M2 কল করছি e.m2। এবার আমাদের সেই M2 এর কাছে আসলো এবং M2 এবং আই প্রিন্ট করবে। তাহলে আমি যদি এখন রান, আচ্ছা বাকিগুলো বাদ দিই, এই যে কত প্রিন্ট হয়েছে, 10 প্রিন্ট হয়েছে। কেন, লাস্ট ভ্যালু আমাদের 10ই আছে, সিরিয়াল অনুযায়ী লাস্ট ভ্যালু আমরা 10ই পাইছি, সো আয়ের ভ্যালু 10 প্রিন্ট হবে। এবার কী করা হয়েছে, একটা অবজেক্ট কল করা হয়েছে। অবজেক্ট কল করা মানে কি, সব কিছু অ্যাক্টিভ, সবগুলা জিনিস অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই অবজেক্ট কল করার কারণে কী হয়েছে, কোথায় আসবে নতুন, আমি যখন অবজেক্ট কল করছি এইটা অ্যাক্টিভ হয়ে গেছে না, এটা অ্যাক্টিভ হয়েছে কি না, এটা অ্যাক্টিভ হওয়া মানে কি আয়ের ভ্যালু এখন 30 হয়ে গেছে না। এইগুলো তো স্ট্যাটিক ছিল, ওইগুলোর কাজ তো অলরেডি আগেই ডান। তাইলে এখন আয়ের ভ্যালু কত হয়ে গেছে, আয়ের ভ্যালু এখন 30 হয়ে গেছে। আর আইটা কি একটা স্ট্যাটিক ভেরিয়েবল না, একটা স্ট্যাটিক ভেরিয়েবল যখনই চেঞ্জ হোক না কেন, যতগুলাই আমি অবজেক্ট ক্রিয়েট করি না কেন, সব কিছুতে আয়ের ভ্যালু একটাই থাকে। স্ট্যাটিক ভ্যালু কোনো সময় ডিফারেন্ট হয় না, ঠিক আছে? আরও দেখবো সামনে। তো আয়ের ভ্যালু এখন 30 আছে, আয়ের ভ্যালু 30 আছে মানে কি, আমি যখন a.m কল দিব, a.m মানে কি এইটা কল দিছি না, a.m কল দিছি কিন্তু আমি, তাইলে এখন কি প্রিন্ট হবে, এখানে 30 প্রিন্ট হবে। এখন অনেকেই বলতে পারে যে আয়ের ভ্যালু তো চেঞ্জ হয় না, তাহলে আয়ের ভ্যালু একবার 10 একবার 30 কেন, কারণ আমি এটা পরে কল দিছি। বাট আমি যদি এটা আগে কল দিতাম, বা এইটাও করতে পারি আমি, লাইক আমি a.m2 আবার কল দিলাম, a.m2কে আমি আবার কল দিছি, এইবার দেখতে পারবো আমরা কী হয়েছে। এখানে সেম জিনিস কল দেওয়ার কারণে আমি কি সেম জিনিসই কল দিছি না, একবার 10 প্রিন্ট হয়েছে, একবার 30 প্রিন্ট হয়েছে। কারণ কি, কারণ এই কলের আগ পর্যন্ত, এই অবজেক্টটা ক্রিয়েটের আগ পর্যন্ত আয়ের ভ্যালু আমার 10ই ছিল,
অবজেক্ট যখনই ক্রিয়েট করে ফেলছি আয়ের ভ্যালু আমার 30 হয়ে গেছে। এখন আমি 1000টা অবজেক্ট ক্রিয়েট করলেও আমার আয়ের ভ্যালু কি 30 থাকবে, ওই 10 আর ফেরত যাবে না যতক্ষণ না আমি নিজে থেকে 10 ভ্যালু দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি কি করলাম, a.i সমান 15 দিয়ে দিলাম। a.i মানে কি, এই এ ক্লাসের যে আই ভ্যারিয়েবলটা আছে তার ভ্যালু আমি কি করে দিছি 15 করে দিছি। তার মানে কি সব কিছুর আয়ের ভ্যালুই কি 15 হয়ে গেছে। আই যতখানে থাকবে না কেন এখন সবখানেই কি 15, কারণ এটা স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবলে আমি স্ট্যাটিক ভেরিয়েবল যতই ক্লাস ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করি, যাই করি না কেন, ওই ভ্যালু একটাই থাকে। অর্থাৎ আমি যদি এই সেম জিনিসগুলো আমি এরপরে আবার প্রিন্ট করি, দেখা যাবে প্রথমে 10, পরে 30 না 20 ছিল, খেয়াল নেই। আচ্ছা 10, 30, লাস্টে আবার 15 প্রিন্ট হবে। এই যে প্রথমে 10 ছিল, মাঝে 30 হয়েছিল, আমি 15 দেওয়ার পর এরা এখন আবার 15 হয়ে গেছে। অর্থাৎ স্ট্যাটিক ভেরিয়েবল সবসময় একটাই ভ্যালু হয়। ঠিক আছে, আচ্ছা এবার নন স্ট্যাটিক যে আলাদা আলাদা হইতে পারে সেটার একটা প্রুফ দেখি আমরা। ইন্টিজার যে তো নন স্ট্যাটিক, তাই না? ইন্টিজার যে নন স্ট্যাটিক। এখন আমি প্রথমে তো এই যে এ একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম, আরেকটা করি, a2 সমান নিউ এ, এটা করলাম। এবার কি করলাম, আমি যদি এখন নর্মালি দুই জায়গায় কি করি, a.j প্রিন্ট করি, বা যেহেতু আমার প্রিন্টিং মেবি আছে কোথাও, আচ্ছা এখানে আমরা করব। এখন আমরা জে এর ভ্যালুটা প্রিন্ট করি, জে এর ভ্যালু যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে। আচ্ছা এইগুলা বাদ দিয়ে দিই। আচ্ছা আমি কি কল করব, যে কোথায় আছে আমাদের এম মেথডের মধ্যে আছে a.m, a2.m কল দিলে কি দুইখানে আমাদের ভ্যালু, জে এর ভ্যালু কি দুইখানেই 20 প্রিন্ট হবে। আচ্ছা a.m টু এটাও বাদ দিই যাতে ক্লিয়ার হয়। দুইখানে কি জে এর ভ্যালু 20 আছে। আর এইগুলা কেন আসতেছে, এই যে আমরা কই গেল, আচ্ছা না a.m যখন কল দিছি, এম এর মধ্যে কি দুইটাই তো আছে। আচ্ছা আমরা আই প্রিন্টটা এখন করব না, শুধুমাত্র জে প্রিন্ট করে দেখি। তো দুইখানে কি জে এর ভ্যালু 20 আছে। এখন আমি যদি একটা চেঞ্জ করে দিই, লাইক কি করলাম, a.j সমান 45 করে দিলাম। a.j কি করছি 45 করে দিছি, তাহলে কি দুইজনের যেই 45 হয়ে যাবে। আই যেমন দুইজনেরই চেঞ্জ হয়ে গেছিলো, এখানে কি দুইজনেরই 45 হবে। আমরা দেখি এখানে কি হয়েছে, না শুধুমাত্র যাকে 45 করছি সেই 45 হয়েছে, অন্যটা 20 আছে, কারণ যে আমাদের নন স্ট্যাটিক। সো নন স্ট্যাটিক হইলে তার ভ্যালু আলাদা আলাদা অবজেক্টের মধ্যে আলাদা আলাদা হইতে পারে। ঠিক আছে, স্ট্যাটিক আজীবন সেমই থাকবে, নন স্ট্যাটিক হইলে আলাদা আলাদা হইতে পারবে। আশা করি ক্লিয়ার। তো এইখানে মূলত এই জিনিসগুলাই বলা হয়েছে। তো আরেকবার যদি রিভাইজ করি, সেখানে কি স্ট্যাটিক ব্লকগুলো আগে এক্সিকিউট হবে, ফ্লো অনুযায়ী ভেরিয়েবলের মান বসবে। আমরা কোনো স্ট্যাটিক ব্লক থেকে আমরা নন স্ট্যাটিক কিছুকে কল করতে পারি না, অ্যাক্সেস করতে পারি না, কারণ নন স্ট্যাটিকগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হয়, বাট স্ট্যাটিকগুলো অটোমেটিকলি চলে। তো যেটা অটোমেটিকলি চলে তার মধ্যে আমরা এমন কিছু ইউজ করতে পারবো না যেটা আমাদের অবজেক্ট ক্রিয়েট করে চালাইতে হয়। ঠিক আছে, আর কোনো ব্লকে আমরা কি করতে পারবো না, অপারেশন করতে পারবো না, যদি না তার আগে ডিক্লারেশন থাকে। আগে ডিক্লেয়ার থাকলে সমস্যা নেই, বাট এই যে ডিক্লেয়ার পরে আছে কিন্তু এইখানে অপারেশন আছে, এটা পসিবল না। ঠিক আছে, এবার পার্ট 3-তে যাই আমরা। পার্ট 3-তে এটা একদম সহজই দিছে। এখানে আমাদের মেথড কল, জাস্ট মেথডে প্যারামিটার অনুযায়ী কিভাবে কল হবে, বা অ্যাম্বিগুইটি যেটা উচ্চারণটা আমি ঠিক জানি না, তো সেইটা এই অ্যাম্বিজিয়াস হবে কি না এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো এখানে কী করা হয়েছে, একটাই মেইন ক্লাসটাই জাস্ট এক্সট্রা কোনো ক্লাস নাই। তো এখানে কী করা হয়েছে, এখানে একটা মেথড আছে এম নামে, স্ট্যাটিক, সবগুলোই স্ট্যাটিক মেথড এখানে। ঠিক আছে, সবগুলোরে আমি সরাসরি কল দিতে পারবো। আমাদের যেহেতু এক্সট্রা ক্লাস নাই এটা কোনো, তো আমার কোনো অবজেক্টও ক্রিয়েটের দরকার নেই, এটা সরাসরি রান হবে এগুলো।
তো প্রথম মেথডের মধ্যে কি দেওয়া হয়েছে, ইন্ট 3.n, এটা কি, এটা আমরা পড়ে আসছি না, 6 স্লাইডেই মেবি ছিল। এই 3 ডট দিয়ে বোঝায় অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা অ্যারের মতো। অ্যাকচুয়ালি ইন্ট ডট 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 এন মানে অ্যাকচুয়ালি এটা এমন লাইক এই ইন্টিজার একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে এখানে, ঠিক আছে, এমন টাইপ একটা বা মানে এটা দিলে ক্লিয়ার বুঝবে সবাই। এই 3 ডটের মানে কি, এইটা দিয়ে ক্রিয়েট করা হয় এই কারণে যে আমি আমার ইচ্ছা মতো, মানে এই অ্যারের কোনো নির্দিষ্ট সাইজ নাই, আমি কোনো এলিমেন্ট নাও পাঠাইতে পারি, 1টা 2টা 3টা 5টা 7টা যতগুলো ইচ্ছা ততগুলো পাঠাইতে পারবো, তত লেন্থ হবে। এই কারণে এই যে এখানে এন ডট লেন্থ, অর্থাৎ অ্যারের লেন্থ আমি প্রত্যেকবারই প্রিন্ট করতে পারবো, কারণ আমার পাস করা অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। এবং আমি কি এই ফর ইচ লুপের মাধ্যমে কি আমি প্রত্যেকটা ভ্যালু প্রিন্টও করে দেখতে পারবো। এখানে কি করা হয়েছে, একটা মেথড ক্রিয়েট করা হয়েছে, স্ট্যাটিক মেথড, যেখানে কি প্যারামিটার হিসাবে স্ট্রিং 3.s, মানে কি এটা একটা স্ট্রিং অ্যারে দেওয়া হয়েছে। এটা ছিল ইন্টিজার অ্যারে, এটা হচ্ছে আমার স্ট্রিংয়ের অ্যারে দেওয়া হয়েছে। এইখানে কি দেওয়া হয়েছে, একটা স্ট্রিং পাস করা হয়েছে, কমা একটা ইন্টিজার অ্যারে পাস করা হয়েছে। এইখানে কি দেওয়া হয়েছে, একটা ইন্টিজার ভ্যালু দেওয়া হয়েছে আর একটা ইন্টিজার অ্যারে দেওয়া হয়েছে। এইখানে কি পাস করা হয়েছে, একটা বুলিয়ান অ্যারে পাস করা হয়েছে, ট্রু ফল জাতীয় বুলিয়ান অ্যারে পাস করা হয়েছে। আচ্ছা, এই ইররগুলো আমরা আগে দেখে নিই। এইটা কেন ইরর, এইটা ইরর কারণ আমরা পড়ছিলাম 6 স্লাইডেই যে এই ভেরিয়েবল আর্গুমেন্ট টাইপের যেই প্যারামিটারগুলা, ভ্যারার্স বলা হয় যেগুলা সংক্ষেপে, এই টাইপের আর্গুমেন্ট একটা প্যারামিটারের মধ্যে শুধুমাত্র লাস্ট প্যারামিটার হিসেবেই থাকতে পারবে, লাস্ট প্যারামিটার ছাড়া আর কোনো জায়গায় থাকতে পারবে না। তো এইটা যেহেতু লাস্টে গেছে, তার মানে এইটা তো আর লাস্টে সম্ভব না, এটা তো আগে দেওয়া হয়েছে, সো এটা আমাদের এমন থাকা সম্ভব না। এটাকে আমি সরাই, আচ্ছা এখানে সরাইলে আবার ওই যে এটার সাথে ম্যাচ হয়ে গেছে, যার কারণে রং দেখাচ্ছে, মানে শুধুমাত্র কি লাস্ট প্যারামিটার হিসেবেই থাকতে পারবে এমন জিনিস, তার আগে থাকলেই ইরর। এইখানে কি সমস্যা, সমস্যা এই যে সেম কথা, আমি পরে একটা ইন্টিজার ভেরিয়েবল রাখছি, বাট এই ভ্যারার্সকে সামনে রাখছি, সো হবে না, এটা আমার লাস্টে থাকতে হবে। আচ্ছা, এইবার আমরা কিছু অ্যাম্বিজিয়াস কল দেখব, যে আমি M10 কল দিলাম, কল দিলাম, এম মেথড, সবগুলোই তো এম মেথড, তাই না? তো এটা ইরর কেন দিচ্ছে, ইরর দেওয়ার কারণ কি, আমি তো একটা 10 পাস করছি, তো আমার তো এই যে একটা 10 পাস করা মানে কি, আমি হইতে পারে আমি একটা অ্যারে পাস করছি যেটার একটাই ভ্যালু আছে 10, অর্থাৎ লাইক এমন এক লেন্থের একটা অ্যারে, যেখানে অ্যারে অফ জিরোর ভ্যালু 10, এটা আমি পাস করছি, তাইলে ইরর কেন, কারণ এইখানে তো হ্যাঁ আমি 10 পাস করছি। আচ্ছা, যদি কি করলে ইরর হইতো না, আমি যদি এইটা সরাই দিই, এটা সরাই দিলে আর ইরর শো করবে না, কারণ কি এইটার সাথে একটা অ্যাম্বিজিয়াস কনফ্লিক্ট হয়ে গেছে এখানে, কারণ ওই 10টা কী হতে পারে, একটা অ্যারে হইতে পারে, আবার কি হইতে পারে, ওটাতে একটা ভেরিয়েবলও হইতে পারে। পরবর্তীতে এই যে একটা অ্যারে আছে, আমরা তো কি বলছি যে এই টাইপের অ্যারে মানে কি আমরা জিরো পাস করতে পারি, মানে জিরোটা মানে কিছু পাস না করলেও চলবে, অর্থাৎ তখন কি জিরো সাইজের একটা অ্যারে, অর্থাৎ যেই অ্যারেতে কোনো ভ্যালু নেই, এইটা বোঝাবে। তাইলে এই 10টা যাবা কীভাবে বুঝবে যে এটা আসলে কোথায় যাবে, এটা কি এই অ্যারের একটা ভ্যালু হিসেবে যাবে, নাকি এইখানে একটা ভেরিয়েবলের মান হিসেবে যাবে এবং অ্যারেটা ফাঁকা হিসেবে যাবে, এইটা বোঝার কোনো ওয়ে নাই। সো এখানে কি একটা অ্যাম্বিগুইটি দেখা যায়, ঠিক আছে। সেমভাবে এইটাতেও সমস্যা, কারণ কি আমি 1 2 3 এটা পাঠাইছি, এখন জাভা কীভাবে বুঝবে আমি কি 1 2 3 পুরো একটা অ্যারেই পাঠাইছি, নাকি 1কে পাঠাইছি এই এনের ভ্যালু হিসাবে আর 2 3কে পাঠাইছি এই অ্যারে হিসাবে, এইটা সে বুঝতে পারবে না। সো এইটাও কি ইরর দিবে, যে কোনো একটা যদি আমি সরাই দিই মেথড, তাইলেই ইরর দিবে না। তো এটাতেও সেম, এই যে 1 2 পাঠাইছি, এখন সে কীভাবে বুঝবে 1 2 পুরোটাই কি আমার অ্যারে, নাকি একটা আমার ভেরিয়েবল বাকিটা আমার অ্যারে, এটা সে বুঝতে পারে না। সো এইটাও ইরর দিবে। M2-এ এটা কোনো ইরর দিবে না, কারণ M2 আচ্ছা, এই যে আমি কি পাঠাইছি, এখানে একটা স্ট্রিং পাঠাইছি, এ নামক একটা স্ট্রিং পাঠাইলাম, তো এটা তো স্ট্রিং অ্যারে, তো
একটা স্ট্রিং গেছে, তো জাস্ট কি আমাদের M2 এ প্রিন্ট হয়ে যাবে। স্ট্রিংয়ের অ্যারেতে একটা এলিমেন্ট আছে যেটা আমি এ হিসেবে পাস করছি। এরপরে আমার কি আছে, এম অফ এ, অর্থাৎ এম এর মধ্যে স্ট্রিং কোথায় আছে, এইখানে আছে, এটার মধ্যে যাবে। কারণ কি, এ পাঠাইছি মানে স্ট্রিং এসের মধ্যে ঢুকছে, আমি তো আর কিছু পাঠাইনি, তাহলে কীভাবে এখানে গেল? আমি আর কিছু পাঠাইনি মানে জাভা ধরে নেবে কি আমি 0 সাইজের একটা অ্যারে পাঠাইছি, তাই আমি কিছুই পাঠাইনি অ্যাকচুয়ালি, এটা বুঝে নিবে সে। এখানে এরর কেন, ওই সেম কথা, 1 পাঠাইলেও কি সে কীভাবে বুঝবে আমি কি 1 রে শুধু অ্যারে হিসেবেই পাঠাইছি, নাকি এনের ভ্যালু 1 পাঠাইছি আর অ্যারে আমি ফাঁকা পাঠাইছি, সেটা সে বুঝবে না। সো এখানেও সেম এরর। আচ্ছা, এইটা কেন এরর, এইটা কীভাবে অ্যাম্বিজিয়াস হয়েছে? এইটা হয়েছে কারণ আমাদের এখানে দুইটা এমন আছে, লাইক এই যে বুলিয়ান ভ্যালু কি হইতে পারে, 0 অথবা 1 হইতে পারে না। 0 মানে তো ফলস বোঝায়, 1 মানে ট্রু বোঝায়। তাহলে এই যে ফাঁকা মানে কিছুই না, 0 পাস করাই, ঠিক আছে? তো ওইটা এইখানেও যাইতে পারে, অর্থাৎ আমি এইটা সরাই দিলে, আচ্ছা এইটা সরি, তাহলে কোথায় ভুল করতেছি, এইখানে না, এইটার সাথে কনফ্লিক্ট তো এইটারই হওয়ার কথা। সাপোজ এইটা সরাই দিলে এটা চলে যাবে, ওয়েট দেখি এটার জন্য কী প্রিন্ট হয়। আমার ধারণা হচ্ছে তো ওইটাই হওয়ার কথা, যে এম অফ বি প্রিন্ট হচ্ছে, এই যে বুলিয়ান প্রিন্ট হচ্ছে, হ্যাঁ এটাই। অর্থাৎ আমি যদি কি করি, এই ফাঁকা ঘর পাঠানো মানে এটা হইতে পারে কি, সে বুলিয়ানের একটা প্যারামিটার, অর্থাৎ 0 ফলস বোঝায়, অথবা হইতে পারে কি আমি ফাঁকা অ্যারে পাঠাইছি, একটা খালি অ্যারে পাঠাইছি, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তো জাভা এখানে বুঝবে না অ্যাকচুয়ালি আমি কোনটাকে কল করছি, যার কারণে এটা এরর। আর এম অফ ট্রু পাঠাইলে কি, এটা তো জাস্ট বুলিয়ান ভ্যালু, এটা এখানে চলে যাবে এবং ঠিকঠাকভাবেই চলবে। আর এম 1 2 3 তো আমরা দেখছি এখানে এরর। তো এখন আমরা যদি এগুলো রান করে দেখি, রান তো সবগুলো হবে না, এইটা রান করলাম, অর্থাৎ M2A, এটা রান করলে কোথায় যাওয়ার কথা, একটা স্ট্রিং পাঠাইছি আমি, তো এই যে M2 এখানে আছে, একটা স্ট্রিং আছে, আমাদের কি M2 প্রিন্ট হবে, তো এই যে M2 প্রিন্ট হয়েছে। তো এটা সরাই দিয়ে আমরা এটা রান করি, এখানে এমে আমি একটা স্ট্রিং পাঠাইছি, এটা প্রিন্ট হবে, কারণ এই যে স্ট্রিং গেছে আর একটা ধরলাম আমি ফাঁকা অ্যারে পাঠাইছি, তো সেইখানে এই যে SN প্রিন্ট হয়েছে। পরবর্তীতে বাকিগুলো তো কিছুই না, এখানে জাস্ট M2 যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে এখানে M অফ B প্রিন্ট হবে, কারণ এটা একটা বুলিয়ান, ঠিক আছে? এখানে জাস্ট প্যারামিটার হিসেবেই সব পাস করা হয়েছে। তো ফাইনাল কথা হচ্ছে আমরা এমন 3 ডট দিয়ে একটা অ্যারের মতো পাঠাইতে পারি, স্ট্রিং টাইপ, ইন্ট টাইপ, বুলিয়ান টাইপ, সব টাইপেরই পাঠানো যায়। এবং এইগুলা, এই ভ্যারাক্স টাইপ, এইগুলো অবশ্যই একটা সেট অফ প্যারামিটারের লাস্ট এলিমেন্ট হইতে হবে। এবং এইসব অ্যাম্বিজিয়াস জিনিসগুলো আমাদের কি খেয়াল রাখাই তারপরে আমার মেথড ক্রিয়েট করতে হবে, অথবা ক্রিয়েট করে ফেললো কি ভ্যালু পাস করতে হবে, সেই রকম চিন্তা ভাবনা করে। লাস্ট ওয়ান, এটা খুব বড় কোড। তো এখানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। এখন এই ক্লাস, তার মধ্যে আর একটা ক্লাস বি ক্রিয়েট করা হয়েছে, এটা তো নন স্ট্যাটিক ক্লাস, এবং এই ক্লাসের ভিতরে এটা ক্লাস, এটা হচ্ছে নেস্টেড ক্লাস। এখানে একটা নেস্টেড ক্লাস আছে, সেটা কি স্ট্যাটিক ক্লাস, এইটা নন স্ট্যাটিক ক্লাস, এটা স্ট্যাটিক ক্লাস। আর এখানে কিছু ফাংশন আছে, এদের মধ্যেও কিছু ফাংশন আছে, এখানে আছে, এগুলো আছে কিছু কিছু, এগুলো আমরা দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল এইটা কেন এরর, এটা এরর যদিও এইভাবে শো করতেছে না, রান করলে এরর দেখাবে আর কি। এটা এরর কারণ হতেছে আমাদের একটা ক্লাস, অর্থাৎ আউটার ক্লাস, যেটা হচ্ছে একদম বাইরের ক্লাস বা টপ ক্লাস, সেইটা কখনো স্ট্যাটিক হতে পারে না। স্ট্যাটিক শুধুমাত্র ইনার ক্লাসের ক্ষেত্রেই খাটবে, এটা রুল। এখানে দেখি মেন ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তো এখানে কি হবে, আমাদের এই ক্লাসের মধ্যে কী কী আছে, একটা নর্মাল ভেরিয়েবল আছে, একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে, একটা নন স্ট্যাটিক ক্লাস আছে, এবং এই নন স্ট্যাটিক ক্লাসের মধ্যে কি আছে, একটা স্ট্যাটিক মেথড আছে,
একটা নন স্ট্যাটিক মেথড আছে, একটা স্ট্যাটিক মেথড আছে। তো আমি কি নন স্ট্যাটিক মানেই এটার জন্য আমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এটার জন্য আমার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, তাইলে এইখানে কোনো ইরর দিচ্ছে না। আমরা তো আগে একটা কোডে দেখছিলাম যে নন স্ট্যাটিক জিনিসের জন্য কি আমার অ্যাক্সেস করতে গেলে ইরর দিত, বাট এইখানে ইরর দিচ্ছে না। আবার এই মেথডের মধ্যে গেলে আমার এখানে আই ইরর দিবে, কিন্তু এইখানে আই ইরর দিচ্ছে না। কারণ কি? কারণ আই হচ্ছে আমার নন স্ট্যাটিক। সো এইটাকে অ্যাক্টিভ করতে গিয়ে আমার অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন এই মেথডটাও তো নন স্ট্যাটিক, তার মানে কি এই মেথডকে অ্যাক্টিভ করতেও কি আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতেই হবে। আর এইটার জন্য অবজেক্ট ক্রিয়েট যখন আমি করতে যাব, তখন তো আমার ক্লাস এর মধ্যে ঢুকতেই হবে এবং আই অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে আমি আইকে অ্যাক্সেস করতে পারতেছি, বাট এইটা তো স্ট্যাটিক মেথড। সো এইটাকে অ্যাক্সেস করতে তো আমার কোনো অবজেক্টের দরকার নেই। সো একটা নর্মাল ভেরিয়েবলকে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটার জন্য আমার অবজেক্ট লাগবে। তো আর এই ক্লাস এর মধ্যে এখানে একটা নর্মাল মেথড আছে, যেখান থেকে আমরা কি করছি, b.m2 কল করছি। তো b.m2 মানে কি, এই যে এটা, এই যে ক্লাস বি, এটা তো একটা ক্লাস, ইনার ক্লাস তো কি, এটা ক্লাস তো এইটার যদি আমি এইটা অ্যাক্সেস করতে যাই, অবশ্যই আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু এটা তো স্ট্যাটিক, এইটার জন্য কি আমার কোনো অবজেক্ট লাগবে না। সো আমি সরাসরি b.m2 কল করতে পারছি। আর এটাকে অ্যাক্টিভ করতে কি, এই যে আমাদের নিউ বি করতেই হবে। নিউ বি করলে আমার এটা অ্যাক্টিভ হয়েছে, এবং এরপরে আমি কি b.m কল দিতে পারবো। আর স্ট্যাটিক ক্লাস সি, এইটার জন্য কি এই ক্লাসকে করতে তো আমার কি লাগবে না, কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। তাই বলে আমি সরাসরি সিও লিখতে পারবো না, অর্থাৎ আমি বাইরে থেকে এমন সি কল করতে পারবো না, লাইক সি সমান নিউ সি, এমন কিছু তো করতে পারা উচিত না। এই যে এখানে ইরর দিবে, এখানে শো করতেছে না কেন কে জানে। যাক, এটা ইরর দিবে কারণ সি স্ট্যাটিক, ঠিক আছে, অন্তত লেখার জন্য অন্তত এর হেল্প নেওয়া লাগবে, কারণ এটা তো এর মধ্যে আছে, তো একটু তো এর সম্মান দেওয়া লাগবে, তাই না? অর্থাৎ এখানে আমি a.c দিয়ে বোঝাইতে হবে যে এইটা এর মধ্যে আছে। আর এইখানেও মেবি এমন লিখতে, হ্যাঁ, a.c দিয়ে লিখতে হবে, তাইলেই শুধুমাত্র এক্সিকিউট হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার এর কোনো অবজেক্টের হেল্প লাগতেছে না, বাট এর মধ্যে তো সে আছে, একটু সম্মানার্থে আমাদের এভাবে লিখতে হবে, ঠিক আছে? তো এইটা তো স্ট্যাটিক ক্লাস, তো এই ক্লাসকে আমি সরাসরি a.c দিয়ে এক্সিকিউট করতে পারবো। আর তার মধ্যে কি আমি a.c.m2 দিলে কি আমি এইটাতেও অ্যাক্সেস পাবো সরাসরি, কোনো অবজেক্ট লাগবে না। বাট এইটা তো আমার নন স্ট্যাটিক, তো এইটাকে অ্যাক্সেস করতে গিয়ে আমাদের একটা নিউ সি লাগবে। সো এই যে এখানে একটা নিউ সি করা আছে অলরেডি। এইখানেও কি আমরা এই যে আইকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এইটা আমার নন স্ট্যাটিক ক্লাস, মেথড। আর নন স্ট্যাটিকের মধ্যে আমি কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করতে গেলে আমার কি লাগবে, অবশ্যই নন স্ট্যাটিকের মধ্যে কিছু অ্যাক্সেস করতে গেলে আমার কি অবজেক্ট ক্রিয়েট করাই লাগবে। সো যেই কারণে এটাও অ্যাক্সেস করা সম্ভব না, কারণ এটা একটা নন স্ট্যাটিক মেথড। তো আর এই সি এর মধ্যে গিয়ে এমকে পাইতে হলে আমার একটা অবজেক্ট লাগবে। সো এই যে নিউ সি করার পরে যাকে আমি c.m করতে পারবো। আর এইখানে আমার a.c লাগে নাই কেন, কারণ আমি এখন তো অলরেডি এ ক্লাসের মধ্যে আছি। সো আমার a.c লাগবে না, আমি এ ক্লাসের মধ্যে অলরেডি আছি, তো সরাসরি সিকে কল করা গেছে। তো এবার মেইন মেথডের মধ্যে আসি, যেখানে প্রথমে এর একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। এর অবজেক্ট ক্রিয়েট করলে কী হবে, এর অবজেক্ট ক্রিয়েট করা মানে সকল নন স্ট্যাটিক, এর মধ্যে নন স্ট্যাটিকগুলো অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ, স্ট্যাটিকগুলো তো অলরেডি অ্যাক্টিভ। এইটা পাবো আমি, এটারে পাওয়া যাবে, এটারেও পাওয়া যাবে, এইগুলোর আমি কল দিতে পারবো। কারণ আমি যদি এই যে a.m কল দিই, a.m এটা কি আমার এ অবজেক্টের মধ্যে এম মেথড, অর্থাৎ এইটার কাছে যাবে, এটার কাছে কিন্তু যাবে না, এটা সি এর মধ্যে, এটা বি এর মধ্যে। a.m মানে এইটার মধ্যে যাবে, আর এইটাকে কল দিলে কী হবে, b.m2, অর্থাৎ এইখানে যাবে, সেখানে কি জে এর ভ্যালুটা প্রিন্ট করবে। আচ্ছা, এখানে জে হওয়ার কথা, তো জে এর ভ্যালু প্রিন্ট হলে, এখন জেতে তো আমরা কোনো ভ্যালু দেই নাই, সো এখানে 0 প্রিন্ট হবে। আর নিউ বি কল করলে কি এইটাও অ্যাক্টিভ হবে, এবং সেখানে কি আমি এম প্রিন্ট করলে আই আর জে এর ভ্যালু প্রিন্ট হবে,
আই এম জে। আচ্ছা এখানে M2 দিই। তো এখন যদি আমি রান করি, রান করলে আমরা কি পাবো? রান করলে পাওয়া যাবে প্রথমে কি M2J এর ভ্যালু 0, কারণ ফার্স্ট অফ অল আমি কি করছি, A.mj আমি কল করছি, সেখানে প্রথমে কি আছে B.m2 আছে, আর M2 এর মধ্যে কি আছে M2J, J এর ভ্যালু 0। এরপরে আমি কল করছি কি নিউ বি ক্রিয়েট করা M মেথডটা কল করছি। M মেথড কল করলে কি এখানে জাস্ট I আর J এর ভ্যালু প্রিন্ট হবে, সেখানে কি এখনও কোনো ভ্যালু যেহেতু দেওয়া নেই তাহলে সব 0 0। এইখানে ইরর শো করতেছে না কেন কে জানে, বাট এটা আমি রান দিলে ইরর পাবো, কারণ বি তো আমার কোনো আউটার ক্লাস না। বি রে পাইতে গেলে কি আমার অবশ্যই এর হেল্প নেওয়া লাগবে, তারপরে বি। তাও সরাসরি A.B করলেও হবে না, কারণ এটা তো কোনো স্ট্যাটিক ক্লাস না, এটা নন স্ট্যাটিক ক্লাস। তো একটা ইনার নন স্ট্যাটিক ক্লাসকে পাইতে হইলে আমার অবশ্যই অবজেক্টের হেল্প নেওয়া লাগে, অর্থাৎ এরকম দিলে আমার ইরর যাবে। অবজেক্টের হেল্প কেমন, আমি এমন করতে পারবো যে এটা কি আমার A.B টাইপের, A.B সমান A.newb, এমন আমি করতে পারবো। এটা যদি আমি করি তাইলে আমাদের কোনো ইরর শো করবে না, কারণ A.B দিয়ে আমি বোঝাইছি কি বাইরের ক্লাস A, তার মধ্যে হচ্ছে B সেই টাইপের, অর্থাৎ A.B টাইপের আমি B ভ্যারিয়েবলটা নিছি। এবং এই যে নিউবি, এই নিউবিকেও আমি শুরুতেই পাবো না, এটা যেহেতু নন স্ট্যাটিক, আমার কি অবজেক্টের মাধ্যমে পাওয়া লাগছে। এবং এই অবজেক্টে মানে কি আমি এই ক্লাসের মধ্যে আসি, এবং ওই অবজেক্টের নিউবি আমরা পাইতে পারি। অর্থাৎ ইনার ক্লাসের জন্য আমাদেরকে একটা অবজেক্ট লাগে, এবং অবজেক্ট ডট নিউ দিয়েই আমরা ইনার ক্লাসকে অ্যাক্টিভ করতে পারি। এইভাবে করতে হবে। তো এটাতে দেখছি ইরর, এইখানেও ইরর, কারণ A.B টাইপ তো আমি ঠিক দিছি, বাট নিউবি তো আমি সরাসরি পাবো না, এটার জন্য কি আমার অবজেক্টের হেল্প লাগবে। অর্থাৎ আমি যদি এখানে A. দিই তাইলেই চলবে, নিলে চলবে না। এখানেও ভুল, কারণ নিউর পরে এমন A.B এমন কিছু থাকতে পারে না, অবশ্যই এটা অবজেক্ট ডট নিউই এই মানে ওই সিকোয়েন্সটাই ফলো করে। A.B এমন বলতে কিছু নেই, এখানে সরাসরি একটা অবজেক্টই থাকতে পারবে। এইটাও ভুল, কারণ A.B এইটা অ্যাকচুয়ালি জাভা বুঝতে পারে না যে এটা কি আসলে এই ভেরিয়েবল নাকি, ও এটারে একটা প্যাকেজ হিসেবে চিন্তা করে। প্যাকেজ নিয়ে এখন পর্যন্ত পড়ানো হয় নাই, মেবি স্লাইড এখন পর্যন্ত পাই নাই। তো এটা আর কি জাভা এই যে অবজেক্ট হিসেবে এটাকে চিনে না, যার কারণে এইভাবে দেওয়া যাবে না। A ডটটা নিউ এর আগেই দিতে হবে, নাইলে ইরর দেবে। এইটা কোনো ইরর না, কারণ আমাদের A.B করলে কোথায় যাবে, A.B মানে কি আমি এই ক্লাস বিটাকে বোঝাচ্ছি। অবজেক্ট ক্রিয়েট না করলেও কি M2 তো আছে, তাহলে A.B.M2 দিলে কি A.B দিলে আমার এই ক্লাসের মধ্যে আসবে, এবং M2 দিলে কি এইখানে আসবে, এবং সে M2J প্রিন্ট করবে। তো আমি যদি আগের প্রিন্টিংগুলো সরাই দিই, তো এই যে A.M2 এটা দিলে কি আমার J এর ভ্যালু প্রিন্ট হবে। তো এখানে কি যে M2J এর ভ্যালু 0। ঠিক আছে, এবার এইখানে আচ্ছা এটা তো আমাদের এই যে বি টাইপের কি একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। এখন যদি আমি B.M দিই, বিটা এখন কোথায় আছে A.B এর মধ্যে, অর্থাৎ এই ক্লাসের অবজেক্ট, এই বি ক্লাসের অবজেক্ট। আর B.M দিলে কি সরাসরি আমি এইখানে এখন চলে আসছি, যেখানে I আর J এর ভ্যালু প্রিন্ট হবে, তো 0 0 প্রিন্ট হবে। এই I আর J এর ভ্যালু 0 0 প্রিন্ট হয়েছে। A.M2 দিলে কি হবে, A.M2 এ তো আমার এই ক্লাসের অবজেক্ট, তাই না। A.M2 মানে কি এই এর মধ্যে যে M2 আছে এইখানে যাবে। এইখানে যাওয়ার পর কী হবে C.M2, সিকে আমার এই যে স্ট্যাটিক ক্লাস, তো এই স্ট্যাটিক ক্লাস মানে কি এর ভিতরের জিনিস আমি কি অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাকচুয়ালি কি C.M2 দেওয়া মানে কি এই যে M2 এটা তো একটা স্ট্যাটিক মেথড, এটার জন্য তো আমার অবজেক্ট লাগবে না। তো সরাসরি কি C.M2 দিলাম, তাহলে কি আমি এই MI এর ভ্যালু প্রিন্ট হবে এখানে।
প্রথম কি এম এর ভ্যালু 0 প্রিন্ট হয়েছে, পরবর্তীটা এর পরবর্তীর জন্য আসছে। অর্থাৎ এইটাকে অ্যাক্টিভ করতে কি লাগবে, আমার এটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি কি নিউ সি দিলেই আমার অবজেক্ট ক্রিয়েট হবে। যেহেতু আমি অলরেডি এই ক্লাসের মধ্যে আসি, যার কারণে আমার এ ডট সি দেওয়া লাগেনি। তো এটাকে আমি অ্যাক্টিভ করলাম, এরপরে আমি সি ডট এম দিলে কি আমার এই মেথডের মধ্যে ঢুকছে এবং জে এর ভ্যালু এখানে প্রিন্ট হয়েছে। এখানে যেটা লিখে দিই, তো এখানে কি আই আর জের ভ্যালু এই যে প্রিন্ট হয়েছে। এরপরে এটা তো অলরেডি দেখাই ফেলছি তখন যে সি সরাসরি এখান থেকে অ্যাক্সেস করা যাবে না, এই সিকে দিতে গেলে আমার এ ডট সি আকারে লিখতে হবে, অর্থাৎ বুঝাইতে হবে যে সেটা কি এ ক্লাসের মধ্যে সিটা ইনার ক্লাস হিসেবে আছে, অর্থাৎ এখানে এ ডট সি দিতে হবে, নাইলে এরর দেবে। আর এ ডট সি ডট এম টু দেওয়া যাবে, সরাসরি অ্যাক্সেস করা যাবে, কারণ এ ক্লাসের মধ্যে সি একটা স্ট্যাটিক ক্লাস, তো স্ট্যাটিক ক্লাস তো সরাসরি অ্যাক্সেসিবল। আর ডট এম টু কি এম টু স্ট্যাটিক, তো এটার জন্য আমাদের কোনো অবজেক্ট লাগবেই না, সরাসরি এ ডট সি ডট এম টু দেওয়া যাবে, যেটা দিলে আমাদের এই যে আয়ের ভ্যালু 0 প্রিন্ট হবে। এটা কোনো এরর আসবে না। মানে এ ডট সি মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের এই এ ক্লাসের মধ্যে এই স্ট্যাটিক ক্লাস সেই টাইপের একটা ভেরিয়েবল আমি সি ডিক্লেয়ার করলাম, তো এখানে কোনো সমস্যা নেই। বাট সমস্যা আছে এখানে, সি সমান এ নিউ সি এটা লাগবে না, কারণ আমাদের সি যেহেতু আমাদের একটা স্ট্যাটিক ক্লাস, তাই না, স্ট্যাটিকের জন্য আমাদের কোনো অবজেক্ট লাগবে না, কারণ এটা এর অবজেক্টের সাথে সম্পর্কিত না, এটা সরাসরি অ্যাক্সেসিবল। সো আমাদের এই অবজেক্টের উপর নির্ভরশীল না সি, সো সরাসরি এভাবে দেওয়া যাবে না। তো এটাকে আমরা কীভাবে পাইতে পারি, নিউ এ ডট সি দিলে আমরা করতে পারবো। তো এখানে এইভাবে সরাসরি অ্যাক্সেস করা যায় স্ট্যাটিক ক্লাস, ইনার স্ট্যাটিক ক্লাস অ্যাক্সেসের নিয়ম এটাই যে এ ডট সি মানে বাইরের ক্লাস ডট স্ট্যাটিক ক্লাস ওই টাইপ, আবার সেই বাইরের ক্লাস ডট স্ট্যাটিক ক্লাস অবজেক্ট কল, এইভাবেই করতে হয়। এটা দিলে আমাদের কোনো এরর আসবে না। এইখানে এরর, কারণ ওই সেম কথা, এই ডটটা মানে নিউয়ের আগে যে এ ডট, এটা শুধুমাত্র অবজেক্ট দিয়েই হয়, এই সরাসরি ক্লাস দিয়ে হয় না। আর স্ট্যাটিকের ক্ষেত্রে কি আমাদের এই বাইরের ক্লাস ডট স্ট্যাটিক ক্লাস ওই আকারেই রাখতে হয়। আচ্ছা, এটা তো দেখেই ফেলছি অলরেডি, এখানে আসেই। আর সি ডট এম, তো সি যেহেতু কি আমাদের এ ডট সি টাইপ, এইটা আছে বলেই কিন্তু আমি সি পাচ্ছি, নাহলে কিন্তু এখানে সি বলতে কিছু থাকতোই না। তো সি ডট এম এটা মানে কি আমাদের এই সি এর এম, অর্থাৎ এইখানে যাবে এবং এম জের ভ্যালু এখানে প্রিন্ট করবে 0। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। স্ট্যাটিক নন স্ট্যাটিক টোটালি এই জিনিসগুলাই বোঝানো হয়েছে এই ল্যাবে। তো আজকে এতটুকুই ছিল, আল্লাহ হাফিজ।